আসসালামু আলাইকুম। প্রেপোজিশনের লেকচার 3-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রেপোজিশন সম্পর্কে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো করেনি, ক্লাসগুলো তোমরা হুমায়ুন কবির ইউটিউব চ্যানেল থেকে করে ফেলতে পারো। তো আমরা প্রথম 3টা লেকচারে মূলত প্রেপোজিশন সম্পর্কে আলোচনা করছি। লেকচার 4 থেকে মূলত আমরা যে কাজটা করব, বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা বুঝে বুঝে সমাধান করার চেষ্টা করব। প্রেপোজিশন আসলে পড়তে গেলে অনেক অনেক রুলস আছে, বাট এতগুলো রুল অ্যাকচুয়ালি আমাদের মনে রাখা সম্ভব না। এর জন্য আমরা যদি বিগত বছরে আসা প্রশ্নগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করি, সেক্ষেত্রে এটা কিন্তু সবথেকে ইফেক্টিভ এবং এটা তোমাকে যে কোনো ধরনের প্রেপোজিশনের প্রশ্ন সমাধান করতে হেল্প করবে। তো আজকে লেকচার 3-তে মূলত আমরা ডায়াগ্রামটা সম্পর্কে একটু কথা বলবো, প্রেপোজিশনের যে ডায়াগ্রামটা আছে সেটা। হ্যাঁ, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে prepositions in a diagram. Prepositions in a diagram. ওকে, তো আমরা এখানে একটা বস্তুর কথা চিন্তা করি। ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে। হ্যাঁ, ওকে। তো আমরা জানি যে কোনো একটা স্থানের মধ্যে যদি বুঝায় বা কোনো কিছু যদি ভিতরে বুঝায় বা কোনো একটা বড় স্থানের কথা বললে, সেটা হতে পারে কোনো একটা দেশ অথবা শহর, সেক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশন ইউজ করি। যেমন আমরা বলতে পারি যে উই লিভ ইন বাংলাদেশ অথবা উই লিভ ইন চট্টগ্রাম। ঠিক আছে। আবার কোনো একটা স্থানের মধ্যে যদি বুঝায়, ধরো আমি রুমে আছি, সেক্ষেত্রে কী হবে যে আই এম ইন মাই রুম। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক, আমরা সেটা সবাই জানি। তো এখানে আমরা ইন সম্পর্কে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যেগুলো বলা যায় যে মোটামুটি বহুল ব্যবহৃত পরীক্ষায় আসে। সেগুলো কী কী একটু দেখো। যেমন আমরা সপ্তাহ যদি দেখি, মানে উইক, সেক্ষেত্রে কিন্তু ইন প্রেপোজিশন বসাই। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে ইন আ উইক, ইন আ উইক। ওকে, তারপর আমরা দেখি যে যদি মাস থাকে, মান্থ দেওয়া থাকে, সেক্ষেত্রে মান্থের পূর্বে আমরা ইন প্রেপোজিশন বসাই। যেমন আমরা বলতে পারি ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি। যদি আমরা দেখি যে কোনো একটা সিজনের কথা বলা হচ্ছে, সিজন, সেক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। যেমন বলা যায় ইন উইন্টার। হ্যাঁ, ইন উইন্টার। এরপর আমরা দেখি যদি কোনো একটা ইয়ার থাকে, সাল দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন প্রেপোজিশন ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি যে ইন 1971। তো এগুলো হচ্ছে প্রেপোজিশনের বেসিক ইউজ। আমরা যদি কোনো মাস দেখি অথবা কোনো সিজন দেখি বা ইয়ার দেখি, সেক্ষেত্রে কিন্তু সেগুলোর পূর্বে ইন প্রেপোজিশন বসবে। এরপর ইন সম্পর্কে আরেকটা বিষয় হলো, যদি কোনো পার্টস অফ দ্য ডে দেওয়া থাকে, পার্টস অফ দ্য ডে মানে একটা দিনের একটা অংশকে যদি বোঝানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, আমরা ইন বসাবো। যেমন আমরা বলতে পারি যে ইন দ্য মর্নিং, কি বলতে পারি, ইন দ্য মর্নিং অথবা ইভিনিং, ইন দ্য আফটারনুন, এভাবে আমরা বলি। ওকে, সো এ হচ্ছে ইন সম্পর্কে তথ্য। সেটা হচ্ছে যদি কোনো বড় স্থানের কথা বলে, সেক্ষেত্রে ইন বসবে। কোনো কিছুর মধ্যে আছে বুঝালে ইন বসবে। এবং সপ্তাহ, মাস, ঋতু, বছর, এগুলোর পূর্বে ইন বসে। এবং একটা দিনের অংশকে যদি বুঝায়, সেক্ষেত্রে কিন্তু ইন বসে। ওকে, তো আমরা বললাম এটা একটা বড় স্থান। তার মধ্যে ধরো ছোট্ট একটা স্থানের কথা বলা হচ্ছে, যেমন এটা। তো যদি কোনো একটা ছোট স্থানের কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তার পূর্বে কি বসাবো, অ্যাড বসাবো। ঠিক আছে, ছোট স্থানের ক্ষেত্রে। সো অ্যাড সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের জানা উচিত। সেগুলো কী একটু দেখো। যেমন বহুল ব্যবহৃত একটা বিষয় হচ্ছে যদি পয়েন্ট অফ টাইম বুঝায়, পয়েন্ট অফ টাইম বুঝালে, পয়েন্ট অফ টাইম বলতে যেমন আমরা বলতে পারি অ্যাট 11 AM। হ্যাঁ, অথবা অ্যাট 9 o'clock। এরকম যদি কোনো পয়েন্ট অফ টাইম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট বসাবো। এরপর যদি কোনো মিল টাইম বুঝায়, মানে খাবারের কোনো সময় যদি বুঝায়, সেক্ষেত্রে আমরা মিল টাইমের ক্ষেত্রে অ্যাট প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন আমরা বলতে পারি অ্যাট লাঞ্চ। ঠিক আছে, ওকে। তারপর যদি আমরা দেখি যে কোনো একটা স্পেসিফিক টাইমের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট টাইম, সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক টাইম, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু কি বসবে, তোমার অ্যাট প্রেপোজিশন বসবে।
যেমন আমরা বলতে পারি যে অ্যাট নাইট, হ্যাঁ, রাতের কথা বলা হচ্ছে, অথবা বলতে পারি অ্যাট সানসেট বা সানরাইজ, হ্যাঁ, সানরাইজ বা হচ্ছে সানসেট, এরকম যদি কোনো একটা পার্টিকুলার টাইমের কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট প্রেপোজিশনটা ইউজ করি। সানসেট, সানরাইজ, নাইট, তারপর অ্যাট ডন, মানে ভোরের কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করি, অ্যাট ইউজ করি। তারপর যদি তুমি দেখো যে কোনো রিলিজিয়াস টাইমের কথা বলা হচ্ছে, রিলিজিয়াস টাইম, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট প্রেপোজিশনটা ব্যবহার করি, রিলিজিয়াস টাইম। তবে এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে অ্যাটের ক্ষেত্রে রিলিজিয়াস টাইমটা একভাবে আমরা ইউজ করি, আর অনের ক্ষেত্রে আমরা আরেকভাবে ইউজ করি। সো অ্যাটের ক্ষেত্রে বিষয়টা কেমন, অ্যাটের ক্ষেত্রে হচ্ছে এরকম যে অ্যাট ধরো ঈদ উল ফিত্র, ঈদ উল ফিত্র, তো এখানে কিন্তু পার্টিকুলার একটা ঈদকে বোঝানো হচ্ছে। আবার বলতে পারি অ্যাট বৌদ্ধ পূর্ণিমা, অথবা অ্যাট ক্রিসমাস, একটা পার্টিকুলার রিলিজিয়াস টাইমকে বোঝাচ্ছে, ঠিক আছে। বাট অন কখন ইউজ হবে, অন যখন বলবে যেমন অন ঈদ ডে, মানে কোন ঈদ সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না, যে কোনো একটা ঈদের কথা বলা হচ্ছে, অথবা অন পূজা ডে, এটা কোন পূজা সেটা পার্টিকুলারলি বলা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা অন বসাই, যেটা আমরা কিছুক্ষণ পরে জানবো। ওকে, তারপর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো একটা নির্দিষ্ট স্থানের কথা বলে বা নির্দিষ্ট বিন্দুর কথা বলে তখন কিন্তু অ্যাট বসে। যেমন আমরা বলতে পারি যে অ্যাট, হ্যাঁ, পেজ ধরো 20, মানে আমি 20 নাম্বার পেজের কথা বলছি, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসে। আবার তুমি দেখবা যে কখনো কখনো যদি মাত্রা বুঝায়, মাত্রা, সেক্ষেত্রে কিন্তু অ্যাট বসে। যেমন আমরা বলতে পারি অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার, মানে কেউ একজন হচ্ছে গাড়ি চালাচ্ছে যে ঘন্টায় 80 কিলোমিটার ব্যাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাই, অ্যাট প্রেপোজিশনটা বসাই। তো অ্যাটের আরও অনেক ব্যবহার আছে, বাট এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত, এক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাট বসাবো। এবং আরেকটা বিষয় হলো যে টাকার ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাট বসাই যখন মূল্যের কথা বলা হবে, প্রাইস, হ্যাঁ, যদি প্রাইস বলে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট বসাই। যেমন আমরা বলতে পারি অ্যাট 100 টাকা, এরকম। তো আশা করি ইন এবং অ্যাড সম্পর্কে এখানে যে বিষয়গুলো আমি বললাম সেগুলো তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। সো অ্যাডের ক্ষেত্রে তোমরা পয়েন্ট অফ টাইমটা একটু ভালো করে মাথায় রাখবা, এবং স্পেসিফিক টাইমটা একটু মাথায় রাখবা, এবং রিলিজিয়াস টাইমটা একটু মাথায় রাখবা, বাকিগুলো কম ইউজ হয়। তারপর হচ্ছে আমরা একটু জেনে নিলাম। ওকে, তো এখানে যা ইনফরমেশন আছে এগুলো হচ্ছে এখানেই থাকুক, আমরা এরপরে আরও কিছু বিষয় নিয়ে একটু কথা বলবো, খেয়াল করবে। ওকে, তো আমরা এতক্ষণ কথা বললাম ইন নিয়ে এবং অ্যাট নিয়ে, ঠিক আছে। ওকে, এখন আমরা কথা বলবো অন সম্পর্কে। কি সম্পর্কে, অন। ওকে, তো দেখো যদি কোনো একটা জিনিস কোনো একটা সারফেসের উপরে, মানে তল স্পর্শ করে আছে, কোনো একটা সারফেস স্পর্শ করে আছে, তো সেক্ষেত্রে আমরা অন প্রেপোজিশনটা ইউজ করি। তার মানে আমরা অন ইউজ করব কখন, যখন সেটা তল স্পর্শ করে থাকবে। কি স্পর্শ করে থাকবে, তল স্পর্শ করে থাকা বুঝালে, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি যে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি হচ্ছে টেবিলের উপরে, তাহলে বইটি টেবিলের উপরে বলতে বোঝাচ্ছে যে বইটি টেবিলের সাথে লাগানো অবস্থায় আছে। ওকে, আবার এটা কখনো কখনো গতিশীলও বোঝাতে পারে, হ্যাঁ, তল স্পর্শ করে আছে এবং পাশাপাশি গতিশীল অবস্থায় আছে। যেমন ধরো তুমি বলতে পারো আই এম ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তার উপরে হাঁটছি, তাহলে রাস্তার উপরে তো আমি তল স্পর্শ করেই হাঁটছি এবং সেটা চলমান, গতিশীল। অলরাইট, এরপর আমরা অন সম্পর্কে আরও কিছু তথ্য একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যেগুলো কিন্তু প্রায় আসে। যেমন আমরা যদি দেখি যে কোনো একটা ডেটের কথা বলা হচ্ছে, তারিখ, সেক্ষেত্রে কিন্তু অন প্রেপোজিশন বসবে। যেমন আমরা বলতে পারি অন 21 ফেব্রুয়ারি, মানে কোনো একটা তারিখ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু অন প্রেপোজিশন বসে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে কোনো সিঙ্গেল ডে এর কথা বলা হচ্ছে, সিঙ্গেল ডে, সিঙ্গেল ডে বলতে যেমন স্যাটারডে, সানডে, মানডে, এরকম সিঙ্গেল ডে থাকলে সেক্ষেত্রে কিন্তু অন প্রেপোজিশনটা বসে। যেমন আমরা বলতে পারি যে অন ফ্রাইডে, হ্যাঁ, অন ফ্রাইডে, অথবা স্যাটারডে, এভাবে আমরা বলতে পারি। তারপর যদি কোনো স্পেশাল ডে হয় অথবা কোনো ফেস্টিভ্যাল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অন বসাই, মানে কোনো একটা স্পেশাল ডে তুমি বলতে পারো স্পেশাল ডে, সেক্ষেত্রে আমরা কিন্তু অন প্রেপোজিশনটা বসাই।
যেমন আমরা বলতে পারি অন ঈদ ডে, অথবা অন মাই বার্থডে, অথবা অন পূজা ডে, হোয়াট এভার। তো আমরা এখানে লিখলাম যে অন ঈদ ডে, বাট কোন ঈদ সেটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যদি নির্দিষ্ট করে বলা হয় তখন কিন্তু অ্যাড প্রেপোজিশনটা আমরা ব্যবহার করব। তো আশা করি স্যার অন সম্পর্কে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার। এরপর প্রথম বিষয় হচ্ছে তলস্পর্শ করে থাকা, অথবা সেটা তলস্পর্শ করার পাশাপাশি গতিশীল থাকতে পারে। এরপর যদি ধরো কোনো কিছু উপরে আছে বাট সেটা তলস্পর্শ করে নাই, পাশাপাশি সেটা আবার গতিশীল অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভার প্রেপোজিশনটা বসাই। কি বসাই? ওভার। যেমন তুমি বলতে পারো দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, মানে পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে আমার মাথার উপর দিয়ে উড়ে গেছে, গতিশীল, এবং কিন্তু আমার মাথায় স্পর্শ করে নাই। ঠিক আছে, ওকে। এরপর কোনো কিছু স্বাভাবিকভাবে উপরে আছে, সেটা স্থির অবস্থায় থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ প্রেপোজিশনটা বসাই। যেমন খুব সহজ একটা এক্সাম্পল আমরা ছোটবেলা থেকেই জানি, সেটা হচ্ছে দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড, অথবা দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, মানে আকাশটা হচ্ছে আমাদের মাথার উপরে। ওকে, তো এই ছিল হচ্ছে অন, ওভার এবং অ্যাবভ সম্পর্কে তথ্য। তো যদি নিচে বুঝাই তাহলে কি হবে? যদি নিচে বুঝাই সেক্ষেত্রে আমরা জানি যে আন্ডার বসাতে পারি আমরা। তবে আন্ডার সম্পর্কে আরও কিছু কথা আমরা গত ক্লাসে পড়ে আসছি। তো এরপর আবার যেমন হচ্ছে বিলো হতে পারে নিচে বুঝালে। আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে বিনিথ, যদিও এটার ইউজটা কম, বাট এরকম একটা ওয়ার্ড নিচে বুঝায়। তো যদি আমরা আন্ডার, বিলো, বিনিথ সম্পর্কে একটা এক্সাম্পল দেখি, আমরা বলতে পারি যেমন কিপ দ্য ব্যাগ আন্ডার দ্য টেবল, মানে বইটি হচ্ছে তুমি টেবিলের নিচে রাখো। তাহলে এখানে নিচে অর্থে আমরা কি বসালাম? এখানে নিচে অর্থে আমরা এই যে আন্ডার প্রেপোজিশনটাকে বসালাম। ঠিক আছে, ওকে, আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। এরপরে দেখো, যদি আমরা জানি যে কোনো কিছু যদি কোনো দিকে যায়, খেয়াল করবে, মনে করো কোনো কিছু যাচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে, নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাহলে যদি তোমার ডাইরেকশনটা নির্দিষ্ট হয় সেক্ষেত্রে টু বসবে। যেমন তুমি বলতে পারো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, মানে তার ডেস্টিনেশন ফিক্সড। বাট কেউ যাচ্ছে, বাট কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু ফিক্সড না, সেক্ষেত্রে বসবে টু ওয়ার্ড। কি বসবে? টু ওয়ার্ড। তাহলে অনির্দিষ্ট দিক বুঝালে আমরা টু ওয়ার্ড প্রেপোজিশনটা ব্যবহার করি। যেমন বলতে পারি হি গোজ টু মার্কেট, সে মার্কেটের দিকে যায়, বাট মার্কেট আসলে কোথায় যাবে উই ডোন্ট নো। ওকে, তাহলে নির্দিষ্ট করে বুঝালে টু বসবে, এবং কোনো দিকে যদি যায় বাট সেটা অনির্দিষ্ট, মানে তার ডেস্টিনেশন ফিক্সড না, সেক্ষেত্রে কিন্তু টু ওয়ার্ডটা আমরা বসাবো। ওকে, এরপর কোনো কিছু যদি বাইরে থেকে ভেতরে যায় সেক্ষেত্রে আমরা কি বসাই? সেক্ষেত্রে আমরা ইনটু বসাই। ইনটু, এটা কিন্তু একটা ডাবল প্রেপোজিশন, যেটা আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি, প্রেপোজিশনের ক্লাসিফিকেশন। এখানে টু হচ্ছে গতিশীল বোঝাচ্ছে, আর ইন মানে ভেতরে বোঝাচ্ছে। তার মানে ইনটু বলতে বাইরে থেকে ভেতরে যাওয়া। আবার যদি কেউ ভেতর থেকে বাইরে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা জানি যে আউট অফ হয়। কী হয়? আউট অফ। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ডাবল প্রেপোজিশন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি সেটা হচ্ছে এরকম হতে পারে, যেমন আমি বলতে পারি হি কেম আউট of the house and got into the car, মানে সে বাসা থেকে বের হলো, বাসার মধ্যে ছিল, সেখান থেকে সে আসলো এবং সে কারের মধ্যে প্রবেশ করলো। ঠিক আছে, ওকে। তো আশা করি ক্লিয়ার। এখানে কেম আউট বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জায়গা থেকে বের হওয়া, এবং ইনটু বলতে বোঝাচ্ছে যে কোনো একটা স্থানে প্রবেশ করা। ঠিক আছে, খুব সহজ। ওকে, এরপর যদি এমনটা হয় যে কোনো কিছু বাইরে থেকে ভেতরে গিয়ে আবার বের হয়ে গেল, সেক্ষেত্রে আমরা জানি এটা খুব সিম্পল একটা প্রেপোজিশন, সেটা হচ্ছে কি বসবে? থ্রু বসবে। কি বসবে? থ্রু। ঠিক আছে, তো যেমন আমরা বলতে পারি যে উই ওয়াকড থ্রু দ্য জঙ্গল, আমরা জঙ্গলের মধ্যে হেঁটেছিলাম। তাহলে বাইরে থেকে জঙ্গলে গেলাম, আবার ধরো জঙ্গল থেকে বের হয়ে গেলাম, মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে আমরা থ্রু প্রেপোজিশনটা ইউজ করি। ওকে, এরপর দেখো, যদি
কোনো কিছু নিচ থেকে উপরে উঠা বোঝায়, সেক্ষেত্রে আমরা আপ বসাই। যেমন আমরা বলতে পারি গো আপ দ্য হিল, মানে তুমি পাহাড়ের উপরে উঠো, তার মানে সে নিচ থেকে উপরে উঠবে, ঠিক আছে। আমরা এক্সাম্পলটা এভাবে বলতে পারি যে গো আপ দ্য হিল, মানে তুমি পাহাড়ের উপরে উঠো, ঠিক আছে। আবার কোনো কিছু যদি উপর থেকে নিচে আসে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাউন। কি বলি আমরা? ডাউন। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে গো ডাউন দ্য স্টায়ার, মানে তুমি সিঁড়ি দিয়ে নামো, মানে সিঁড়ি দিয়ে হচ্ছে তুমি ধীরে ধীরে নামো, ঠিক আছে। গো ডাউন দ্য স্টায়ার। ওকে, আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। সো এক্সাম্পলটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গো ডাউন দ্য স্টায়ার, ঠিক আছে। ওকে, এরপর দেখো যদি চারপাশ বুঝালে, ধরো চারপাশ বুঝাচ্ছে, সো যদি চারপাশ বুঝে আমরা জানি কি ইউজ করি, আমরা অ্যারাউন্ড ইউজ করি, খুব সিম্পল একটা প্রেপোজিশন। এরপর কোনো কিছু যদি পাশে বুঝায়, পাশে ধরো এখানে একটা বিল্ডিং আছে, তুমি বলছো যে আমি বিল্ডিংয়ের পাশে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা বিসাইড প্রেপোজিশনটা ইউজ করি, যে কোনো কিছুর পাশে। আবার যদি পেছনে বুঝাই সেক্ষেত্রে আমরা বিহাইন্ডটা ইউজ করি, বিহাইন্ড। তবে এখানে একটা ব্যাপার মনে রাখবা যে বিসাইড এটার পাশাপাশি আমরা চাইলে পাশে বুঝাতে বাইও ইউজ করতে পারি, বাই। তো বাই সম্পর্কে কিছু কথা না বললেই নয়, যেগুলো আমরা দেখি যে কম্পিটিটিভ এক্সামে আসে। সেটা হচ্ছে, দেখো বাই যদি কোনো যোগাযোগের মাধ্যম হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা যোগাযোগের মাধ্যমের পূর্বে, যোগাযোগের মাধ্যম সেটা হতে পারে ফোন অথবা বাস, ট্রেন, হ্যাঁ, রিক্সা। সো যোগাযোগের মাধ্যম বললে সেক্ষেত্রে কিন্তু তাদের পূর্বে বাই বসবে। কি বসবে? বাই। হ্যাঁ, অ্যাকসেপ্ট ট্যাক্সি এবং কার, মানে ট্যাক্সি এবং কার ছাড়া, ট্যাক্সি এবং কারের ক্ষেত্রে কিন্তু ইন বসে, বাট ট্যাক্সি এবং কার ছাড়া যে কোনো যোগাযোগের মাধ্যম সেক্ষেত্রে বাই বসবে। যেমন আমরা বলতে পারি যে বাই কার, বা বাই বাস, বা বাই ট্রেন। তো এখানে আরও একটা কথা আছে, সেটা একটু বলে রাখি। যদি কখনো তুমি দেখো যে ট্যাক্সি, কার, বাস এগুলোর পূর্বে কখনো ডিটারমিনার চলে আসছে, অর্থাৎ আর্টিকেল বা পসেসিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ কখনো যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা অন বসাবো। কি বসাবো? অন। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি অন দ্য বাস। কি বলতে পারি? অন দ্য বাস। তাহলে যদি আমরা কখনো দেখি যে স্বাভাবিকভাবে যে ফোন, কার, বাস, ট্রেন এগুলো দেওয়া আছে, তাদের পূর্বে বাই বসবে। কিন্তু কখনো যদি এগুলোর পূর্বে ডিটারমিনার চলে আসে, যেমন দা চলে আসতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভ চলে আসতে পারে, অথবা ডেমনস্ট্রেটিভ আসতে পারে, যেটাই আসুক সেক্ষেত্রে কিন্তু আমরা অন বসাবো। এটা একটু খেয়াল রাখবে, কেমন? ওকে, তো আমাদের এই ইনফরমেশনগুলো মোটামুটি জানলেই হয়ে যাচ্ছে। এখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। ওকে, এরপরে আরেকটা বিষয় একটু খেয়াল করো। ধরো এটা একটা রোড বা একটা নদীর পার, হ্যাঁ, এটা একটা রোড বা নদীর পার, ঠিক আছে। তো তুমি যদি কোনো একটা রাস্তা বা নদীর তীর তুমি যদি ধরে হাঁটো, হ্যাঁ, পার ধরে হাঁটা বলি না আমরা, অথবা আমরা বলতে পারি যে তুমি কোনো একটা রাস্তা ধরে হাঁটছো, ঠিক আছে, একদম সোজা, সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাই? অ্যালং বসাই, অ্যালং। হ্যাঁ, যেমন আমি কাউকে বললাম যে গো অ্যালং অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রিভার, মানে তুমি নদীর পার ধরে হাঁটো, তুমি নদীর পার ধরে হাঁটো। তার মানে এখানে অ্যালংটা কেন বসছে? ওই যে পার ধরে হাঁটা আমরা বোঝাচ্ছি, ঠিক আছে। অথবা আমি বলতে পারি যে গো অ্যালং দ্য রোড, তুমি রাস্তা ধরে হাঁটো, ঠিক আছে। আবার কেউ একজন কি করলো, ওই সময়টাতে তোমাকে ক্রস করলো, আড়াআড়িভাবে ক্রস করলো তোমাকে, হয় না এরকম? যে ধরো একটা রাস্তা সোজা, আবার দেখা যাচ্ছে নিচে একটা বা একটা ব্রিজ, নিচে একটা নদী চলে গেছে, তাহলে নদীটা হচ্ছে ওই ব্রিজটাকে ক্রস করছে, ঠিক আছে। সো তুমি এভাবে সোজা হেঁটে যাচ্ছ, আর কেউ যদি এভাবে তোমাকে ক্রস করে যায় সেক্ষেত্রে হবে অ্যাক্রস। কি হবে? অ্যাক্রস, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি যে হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ সে রাস্তাটা সোজা না হেঁটে আড়াআড়িভাবে হেঁটে যাচ্ছিল, মানে আমাকে সে ক্রস করে যাচ্ছিল, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, আমরা বলতে পারি যে হি ওয়াকড অ্যাক্রস দ্য রোড, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রেপোজিশন সম্পর্কে আজকের আলোচনা। আমরা অনেকগুলো বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম।
তো লেকচার 1 থেকে 3 পর্যন্ত আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেখানে আসলে তোমাদেরকে আমি একটা প্রেপোজিশন সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম। বাকিটা আমরা যখন বিগত বছরে আসা প্রশ্নগুলো সমাধান করব, প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করব, এবং সেখানে যদি কোনো নতুন প্রেপোজিশন আমাদের ইউজ করতে হয় সে সম্পর্কে আমি তখন ডিটেল তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? সো দেখা হচ্ছে লেকচার 4-এ, যেখানে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব। সে পর্যন্ত ভালো থাকো। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটা শেয়ার করে দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।